নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো শেয়ার করব। তো একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো এবার বড়সড় সমস্যায় চলে এসছে কলকাতা ডার্বি নিয়ে একটা বড়সড় আশঙ্কা দেখা দিচ্ছে যে পিছিয়ে যেতে পারে ফিরতি যে ডার্বি, অর্থাৎ সেকেন্ড ডার্বি আইএসএলের, সেটা বা অন্য কোনো স্টেডিয়ামে হতে পারে। কেন অন্য কোনো স্টেডিয়ামে বা আইএসএলের এই সেকেন্ড ডার্বিটা পিছিয়ে যেতে পারে? 10ই মার্চ আইএসএলের যে ফিরতি ডার্বি রয়েছে সেই দিন কলকাতাতে তৃণমূলের সমাবেশ হতে চলেছে ব্রিগেডে। তো সেই কারণেই মোটামুটি ওই দিন একই সাথে দুটো এরকম বড় প্রোগ্রাম বা বড় যে জিনিসটা হতে চলেছে, এটা কিন্তু একসাথে ইভেন্ট হওয়ার ক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়তে পারে প্রশাসন। যার কারণে দুটি জায়গায় কীভাবে একসাথে প্রশাসন সামাল দেবে সেটা নিয়েই কিন্তু চিন্তায় রয়েছে। যেহেতু এই ফিরতি ডার্বিটা আয়োজক হিসেবে থাকছে ইস্টবেঙ্গলের হাতে, তাই ইস্টবেঙ্গল দল কিন্তু বা কর্মকর্তারা এই বিষয়টা নিয়ে পুলিশ কর্তাদের সাথে বৈঠক করতে চলেছেন। সেইখানে সিদ্ধান্ত নেওয়া হবে যে কি হবে, 10ই মার্চ আদৌ ফিরতি ডার্বিটা হবে নাকি পিছিয়ে যাবে। তো পিছনের কোনো রকম সম্ভাবনা কিন্তু বর্তমান সময়ে দেখছি না। 10ই মার্চ আইএসএলের ফিরতি ডার্বি হবে, কিন্তু অন্য স্টেডিয়ামে। আর অন্য স্টেডিয়াম যদি হয় তাহলে একমাত্র স্টেডিয়াম যেটা রয়েছে উড়িষ্যার স্টেডিয়ামেই কিন্তু আইএসএলের সেকেন্ড ডার্বি ম্যাচ হতে পারে, এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। কিন্তু 10ই মার্চ আইএসএলের ফিরতি ডার্বিটা ব্রিগেডের তৃণমূলের সমাবেশের জন্য নাও হতে পারে ওই দিন কলকাতার সল্টলেক স্টেডিয়ামে, সেটা হতে পারে উড়িষ্যার স্টেডিয়ামে। তো এই বিষয়টি নিয়ে পরবর্তী সময় পুরোপুরি কনফার্ম আপডেট পেয়ে যাবে তোমরা, তখন কিন্তু আরও একবার জানিয়ে দেবো। পরের আপডেটটি রয়েছে পয়েন্টস টেবিল। গতকাল কেরালা ব্লাস্ট এফসি দল 2-0 গোলে ফার্স্ট হাফে পিছিয়ে পড়ে। সেকেন্ড হাফে সেই 2-0টাকে একদম 4-2 গোল করে দেয়। মানে প্রথম হাফে যদি গোয়া 2 গোল করে 17 মিনিটের মধ্যে, সেখানে সেকেন্ড হাফে 45 মিনিটের মধ্যে 4টি গোল করে কেরালা ব্লাস্ট এফসি দল এবং নিজেদের ঘরের মাঠে পিছিয়ে থেকে দুর্দান্ত কামব্যাক করে জয় পায়। আর এই জয় পাওয়ার ফলে গোয়াকে টপকে গিয়ে 29 পয়েন্ট নিয়ে 16 ম্যাচে 4 নম্বরে চলে আসে। আর গোয়া পরপর 3টে ম্যাচ হারলো। মানালো মার্কুয়েজ, যার দৌলতে প্রথম লিগের ফিকচারে দুর্দান্তভাবে প্রতিটা ম্যাচ জিতে তারা 1 নম্বরে ছিল, সেই এফসি গোয়া দল কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে সেকেন্ড লিগে 5 নম্বরে আছে। তো খুবই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এফসি গোয়া দল। তো এই যে কেরালা ব্লাস্ট এফসি দল ম্যাচটা জিতেছে, এই কারণে কিন্তু বেশ পয়েন্টস টেবিলটা পুরোপুরি জমে উঠেছে। তাই যে কোনো দলই কিন্তু লিগ শিল্ড পাওয়ার ক্ষেত্রে এখন কিন্তু মরিয়া হয়ে লড়াই করছে, যে কোনো দলই পেতে পারে। এই নয় যে অনেক পয়েন্ট এগিয়ে রয়েছে যে কোনো একটি দল, এমন নয়। কারণ উড়িষ্যা 32, মুম্বাই 31, মোহনবাগান 30, কেরালা ব্লাস্ট এফসি দল 29, এফসি গোয়া 28। পরপর পয়েন্টস নিয়ে কিন্তু একে অপরের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে এক একটা দল। তাই যে কোনো দল যে কোনো মুহূর্তে 1 নম্বরের পজিশনে গিয়ে চলে যেতে পারে এবং সেখানে আইএসএল লিগ শিল্ড জিততে পারে। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে ব্রেন্ডন হামিল। তো গত কয়েকটি ম্যাচে ব্রেন্ডন হামিল খেলতে পারেনি চোটের কারণে, কিন্তু নিজেদের ঘরের মাঠে অবশ্যই জামশেদপুর এফসি দলের এগেনস্টে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচের জন্য পুরোপুরি ফিট এবং অ্যাভেলেবেল থাকবেন, এমনটাই খবর রয়েছে। অর্থাৎ অবশ্যই আমরা জামশেদপুর এফসি দলের এগেনস্টে নিজেদের ঘরের মাঠে মোহনবাগান দলের জার্সি গায়ে ব্রেন্ডন হামিলকে খেলতে দেখতে পারবো। সবশেষে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আগামী বছর থেকে বিদেশির সংখ্যাটা কিন্তু বাড়তে পারে আইএসএলে। অর্থাৎ আমরা একটা সময় দেখতাম যে 5টা বিদেশি প্লেয়ার প্লেইং 11-এ খেলতে পারতো এবং 7টা বিদেশি প্লেয়ার রেজিস্টার করানো হতো এক একটা দলে। তো সেটা কমিয়ে 4টে করা হয়েছে এবং 6টা বিদেশি প্লেয়ার রেজিস্টার করানোর যে নিয়মটা সেটা করা হয়েছিল। বাট আবারও কিন্তু বিদেশি প্লেয়ার যে রেজিস্ট্রেশন বা সই করানো সেটা কিন্তু বেড়ে যেতে পারে। বিদেশির সংখ্যা কিন্তু তোমরা বাড়তে দেখতে পারো আগামী আইএসএল সিজন মরশুম থেকে। তো এটা তো ঠিক সময় আসলে তোমরা জানতে পারবে, বাট এরকমই সম্ভাবনা রয়েছে যে আইএসএলের বিদেশি সংখ্যা বাড়তে চলেছে। এবার মোহনবাগান দল কিন্তু আগামী মরশুম থেকেই মোটামুটি আগামী মরশুমের জন্য নিজেদের দল তৈরি করা এখন থেকেই কিন্তু শুরু করে দিয়েছে। সেখানে বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ার টার্গেটে রয়েছে এবং এমন 1 থেকে 2 জন ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে যারা
বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতীয় দলের হয়ে প্রথম প্লেইং 11-এ খেলে থাকে এবং অন্যান্য দলে খেলছে। তো তাদেরকে নেবার জন্য কিন্তু আগামী সামার ট্রান্সফার উইন্ডোতে কাজ করা শুরু করবে এবং নেবার ব্যাপারে এখন থেকেই টার্গেট করে রেখেছে। এবং বিদেশিদের ক্ষেত্রেও মোটামুটি ব্রেন্ডন হামিলের বদলে একটা দুর্দান্ত বিদেশি ডিফেন্ডার আনতে চাইছে, আনার চেষ্টায় রয়েছে মোহনবাগান দল। হ্যাঁ, হেক্টর ইউস্টে এই প্লেয়ারটির কথা বলি তো হেক্টর ইউস্টেকে কিন্তু মেন টার্গেট করেছিল না মোহনবাগান দল, অন্য একটি বিদেশি ডিফেন্ডারকে আনার চেষ্টায় ছিল যে কিনা খুবই ভালো মানের ডিফেন্ডার ছিল, হাই প্রোফাইল ডিফেন্ডার। সেই প্লেয়ারটিকে না পাওয়ার জন্য বা শেষ অবধি ডিলটি ভেস্তে যায় বলেই হেক্টর ইউস্টেকে তড়িঘড়িভাবে সই করায় মোহনবাগান দল। তো সেই রকমই এখন থেকেই একটা বিদেশি ডিফেন্ডারকে টার্গেট করে রেখেছে, কথাবার্তা বলা শুরু করেছে যাতে করে সামার ট্রান্সফার উইন্ডোতে তার সাথে পুরোপুরি চুক্তিটা সেরে নিতে পারে, কোনো রকম বাধা বিপত্তি না আসে এবং ডিলটা যেন না ভেস্তে যায় সেটার চেষ্টাই করছে এখন থেকে, যাতে করে অনেকটা সময় নিয়ে ডিলটা হয়। এর জন্য কিন্তু এখন থেকে ব্রেন্ডন হামিলের বদলে একটা দুর্দান্ত বিদেশি ডিফেন্ডার আনার চেষ্টা রয়েছে এবং তাকে টার্গেটও করেছে, তার এজেন্টের সাথে কথাবার্তা বলাও শুরু করে দিয়েছে। তো সময় আসলে সেই বিদেশির নামটাও কিন্তু তোমরা জানতে পারবে। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও যে কোন কোন বিদেশি প্লেয়ারকে রিপ্লেস করা উচিত এবং ছেড়ে দিয়ে নতুন বিদেশি প্লেয়ার আনা উচিত। এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সেটা কমেন্ট বক্সে শেয়ার করো মতামত। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে করো একটা লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।